স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার এই রায় দেয়। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে হয়রানি করতে আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন আইনজীবী। ২০২৩ সালের ৩০ মে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুদক। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। গত বছরের ১২ জুন ওই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আসামিদের নামে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত ৪। এর বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৭ জন। আবেদনের উপর গত বছরের ১১ জুলাই শুনানি শেষ হয়। ২৪ জুলাই হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেয়। পরে আপিল বিভাগে আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি সরকার করলো নাকি শ্রমিক করলো? ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ১১ আগস্ট দুদক বিচারিক আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেয়। আসামি পক্ষকে কোনো নোটিশ না দিয়ে দুদকের মামলা প্রত্যাহার আইনসম্মত কিনা এ বিষয়ে পাল্টা আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবী। বুধবার আপিল বিভাগ মামলাটি বাতিল করে দেয়। বিগত আওয়ামী লীগ সরকার ডক্টর ইউনূসকে হয়রানি করার জন্য দুদককে ব্যবহার করেছে জানান খোদ কমিশনের আইনজীবী। এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। আর দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটেছে বলে জানান আসামি পক্ষের আইনজীবী। আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা ৭ জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। তাই আমরা এই মামলায়, এই কোর্টের মামলায় আমরা সন্তুষ্ট। কারণ সন্তুষ্ট এই কারণে আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি। যেটা সম্পূর্ণ সন্দেহ এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন তার সত্যের বিজয় হলো। একটা মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা আপিলের ডিভিশনে আসছি। আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো, আমরা খুশি আর কি। এ পর্যন্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে থাকা শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে, আর মাত্র একটি মামলার নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় রয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে নির্দেশনা ঢাকা মহানগর পুলিশ দিয়েছিল, তার কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সেই সঙ্গে গত ৯ এপ্রিল দেয়া ডিএমপির ওই নির্দেশনা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে। একটি রিট মামলার প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় আদেশ দেয়। রিটকারীর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ফৌজদারি কার্যবিধি ও সংবিধানে গ্রেপ্তার করার বিষয় উল্লেখ আছে। ডিএমপির নির্দেশনা পুলিশের কাজে বাধা সৃষ্টি করতে পারে, এটি সংবিধান ও আইনের সাথে সাংঘর্ষিক। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলায় এজাহার নামী আসামি এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে বিধান, সেই বিধান সম্বলিত অফিস আদেশটি কেন আইনগত ক্ষমতা বহির্ভূত এবং আইন বহির্ভূত বলে ঘোষণা করা হবে না, সেই মর্মে আদালত নির্দেশ জারি করেছেন এবং আদালত ওই আদেশের কার্যকারিতা পরবর্তী ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন। শেখ হাসিনা সরকারকে ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সে সময়ে আলেম ওলামাদের বিরুদ্ধে বহু রকম হয়রানি নির্যাতন করা হয়েছে। এর একটি পদ্ধতি ছিল মিথ্যা মামলা দেয়া। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, হেফাজত ইসলামের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে বলা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। কিছুদিন আগে হেফাজত ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন বলে উল্লেখ করা হয়েছে পোস্টে।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, পুলিশ কর্মকর্তা সহ ৬ জনকে নতুন করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। একই সাথে রাজধানীর বিভিন্ন থানার একাধিক হত্যা মামলায় নতুন করে ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত তাদের এই রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। এদিন বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আরিফ হত্যার মামলায় শাহজাহান খানকে ১ দিন এবং আতিকুল ইসলাম ও তানভীর হাসান সৈকতকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়। এছাড়াও ভাটারা থানার মনির হত্যা মামলায় আতিকুল ইসলাম, বাড্ডা থানার আরেক হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক ও কোতোয়ালি থানার মামলায় দিলীপ কুমার আগরওয়ালের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে যাত্রাবাড়ি, উত্তরা পশ্চিম, কোতোয়ালি, ভাটারা থানার আলাদা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক কিনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচিতে অনড় কুয়েটের শিক্ষার্থীরা। সকালে উপদেষ্টা অনশন ভেঙে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করলেও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবির সাথে সংহতি জানিয়ে ঢাকা ও রাজশাহীতে অনশন করেছেন শিক্ষার্থীরা। আর কুয়েট শিক্ষকদের হুঁশিয়ারি, কোনো চাপে উপাচার্যকে সরানো হলে মানবেন না তারা। ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ব্যর্থ, এই অভিযোগ তুলে উপাচার্যের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচিতে বসেন ৩২ জন ছাত্র। তাদের মধ্যে ৬ জন অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। অনশন ভেঙে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে, সেই অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে শিক্ষা উপদেষ্টার কথায় আশ্বস্ত হতে পারেননি আন্দোলনকারীরা। আমরা এই প্রতিজ্ঞা নিয়ে বসছি যে যতক্ষণ না পর্যন্ত ভিসি মাসুদ অপসারণ হয়েছে, এই নিউজ আমাদের কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। ওনারা বলতেছেন ওনারা যত দ্রুত সম্ভব করবেন, এখন দ্রুতরা কত এটা ওনারা আমাদের বলেন নাই। আমরা আমাদের বাস্তবায়ন না করে উঠতে পারবো না, এটা হলো বাস্তবতা। উপদেষ্টা চলে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। একই দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীও। সিলেটে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন করেছেন শিক্ষার্থীরা। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। রোহিঙ্গা সমস্যার সমাধান দেরি হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংকটে পড়বে। কাতারের রাজধানী দোহায় আর্থানা শীর্ষ সম্মেলনের জোরপূর্বক বাস্তুচ্যুত জনগোষ্ঠী রোহিঙ্গা প্রসঙ্গ শীর্ষক গোলটেবিল আলোচনায় কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানবসৃষ্ট সংকটই নয়, এটিকে বহুমুখী সংকট হিসেবে দেখতে হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রয়েছে সম্মানের সাথে রাখাইনে প্রত্যাবর্তনের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, বাংলাদেশে রোহিঙ্গারা বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে। রাখাইনে নাটকীয় পরিবর্তন হচ্ছে। আরাকান আর্মি নিয়ন্ত্রণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার। সশস্ত্র সংঘাতের কারণে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যেখানে প্রতি বছর ৩২,০০০ নতুন শিশুর জন্ম হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে রোহিঙ্গাদের জন্য সহায়তা কমে যাওয়ায় উদ্বেগও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম
অব্যাহত থাকবে। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, সর্বক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা থাকা উচিত। দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে বলে জানান বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায় বলেন, কেন মানবেন না? আপনাদের কি স্টেক আছে? কেন মির্জা আব্বাস সাহেব মানবেন না? কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। এদিকে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি বেড়ে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে 1 লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। জান্নাত সাথী, ডিবিসি নিউজ। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় আলোর পথ দেখাতে পারে বাংলাদেশ, কিন্তু এর জন্য দরকার সরকারের প্রত্যক্ষ সহায়তা। বেসরকারি পর্যায়ে বায়োটেক পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসায় ওষুধ প্রস্তুতির দৌড়ে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর। বিশেষজ্ঞরা বলছেন, এই ওষুধের নেই তেমন পার্শ্ব প্রতিক্রিয়া, বাজারজাত হলে ওষুধের দামও থাকবে হাতের নাগালে। দেশের ওষুধের মোট চাহিদার প্রায় 98% পূরণ করে দেশীয় ফার্মাসিউটিক্যালসগুলো। এসব ওষুধ কারখানায় এখন তৈরি হয় বিশ্বমানের ওষুধ, কিন্তু সক্ষমতা থাকার পরও কিছু ক্ষেত্রে সরকারের নীতি সহায়তার অভাবে রপ্তানির দৌড়ে এখনও অনেকটাই পিছিয়ে দেশের ওষুধ শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতের উদ্ভাবনী উদ্যোগগুলোতে প্রত্যক্ষ সহায়তা দেয়া গেলে বিশ্ববাজারে বাংলাদেশও আলাদা জায়গা করে নিতে পারে। তাদের দাবি, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় নতুন দিগন্তের সূচনা হতে পারে বাংলাদেশ থেকেই। আলটিমেটলি আমাদের কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই, সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, এমনিতে 2026 সালের পর উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশের রপ্তানি। তার আগেই যদি ঔষধ শিল্পকে নীতি সহায়তা দেয়া যায়, তাহলে এ খাত হয়ে উঠতে পারে বিকল্প রপ্তানি আয়ের উৎস। আমরা কিন্তু এই বায়োলজিক্যাল প্রোডাক্ট নিয়ে, অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। ইতিমধ্যে কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ বাজারে আমাদের এসেছে এবং ব্যাপক গবেষণা মাধ্যমে আমাদের এই কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। আমাদের নিজস্ব প্ল্যান্টে মেশিনপত্র এসে গেছে। দেশে এখন প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন হয়। বিশ্লেষকরা বলছেন, বিকল্প রপ্তানি খাত হয়ে উঠতে চাইলে এ খাতে সরকারের নিবিড় তত্ত্বাবধান দরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারেও আমরা কিন্তু অনুমোদন পেয়েছি এক্সপোর্ট করার। তার মানে হচ্ছে ওরা হাইলি রেগুলেটেড মার্কেট। যে হাইলি রেগুলেটেড মার্কেট, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু তার সফলতা দেখাতে পেরেছে এবং চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে কিন্তু সেই সফলতা আনতে হয়েছে। ঘোষণা অনুযায়ী 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন হলে শিল্প খাতে অনেক নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানো, পণ্যে বৈচিত্র্য আনা এবং উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, বিসিক শিল্পনগরী, বগুড়া। দেশের নারীর উন্নয়নে উল্লেখযোগ্য অনেক কাজ হলেও এখনও কমেনি বাল্যবিয়ের হার। আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয় এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 8ম, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে। এদেশে কমপক্ষে 40% বেশি কন্যা শিশুকে 18 বছরের আগেই বাল্যবিয়ের শিকার হতে হয়। আইনের কঠোর বাস্তবায়ন না থাকলে বাল্যবিয়ে রোধ করা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। লেখাপড়া শিখে অনেক বড় হবার ইচ্ছে থাকলেও পটুয়াখালীর 8ম শ্রেণীতে পড়া এই কিশোরীকে যেতে হয় শ্বশুরবাড়ি।
অভিভাবকরা বলছেন, শারীরিক পরিবর্তন দ্রুত হওয়ায় অল্প বয়সেই বিয়ে দেয়া হয় মেয়েদের। আমাদের লবণের এলাকায় বয়স্ক হয়ে গেলে গুগুরা ডাঙ্গর হয়ে গেলি মনে করেন অনেকজন অনেক কথা কয়। লোনা পানির কারণে শারীরিক নানা সমস্যার শিকার হতে হয়েছিল সাতক্ষীরার এই কিশোরীকে। সে কারণে তাকেও বাল্যবিয়ে দেয় তার অভিভাবকরা। আমার যখন বয়স ছিল 14 বছর, তখন আমার বাবা মা বিশাল গরিব ছিল, তখন আমাকে বিয়ে দিয়েছে। আমি বিয়ে দিয়েছি 14 বছর, ওই 16 বছর, আর ছোট মেয়ে বিয়ে দিয়েছি 14 বছর। চলতি বছরের আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে 18 বছর হবার আগেই 51.4% নারীর বিয়ে হয়েছে, যেখানে মা হয়েছেন 24% নারী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023 সালের প্রতিবেদন বলছে 41.6% কন্যা শিশু বাল্যবিয়ে শিকার হয়, যা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা জানান, উপকূলীয় এলাকায় এ সংখ্যা অনেকটাই এগিয়ে। ঝুঁকি বাড়াচ্ছে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং প্রজনন স্বাস্থ্য সমস্যায়। উপকূলীয় এলাকা, সুপেয় পানি নাই, তো সেই ক্ষেত্রে মেয়েরা মেনস্ট্রুয়েশন হলে পরে দেখা যায় যে ওরা ফ্যামিলি প্ল্যানিংয়ের যে ট্যাবলেটটা সেটা খাওয়া শুরু করে। যেই মা বাবা এই রিস্কগুলো নিতে চায় না, তারা তখন মেয়েদেরকে পিরিয়ড হওয়ার পরেই চেষ্টা করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে। যাদের 18 বছরের আগে বিয়ে হয়ে গেছে তাদের একাধিক সন্তান হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, মাতৃমৃত্যুর মতো ঝুঁকি বেড়ে যেতে পারে। বাংলাদেশে কিন্তু কিশোরী মাতৃত্ব এই সংখ্যাটিও কিন্তু অনেক বেশি। এক্ষেত্রে বাল্যবিয়ে নিরোধ আইন 2018 লঙ্ঘন হচ্ছে অহরহ। কোনোটিতে বিয়ে প্রতিহত করা গেলেও চুপিসারে আবার বিয়ে হয়ে যাচ্ছে অন্যত্র। আইন যদি খুব কঠিন হতো এবং তার যদি যথাযথ প্রয়োগ থাকতো এবং এই পরিবারটা কোথায় চলে গেল এটার যদি একটা ফলো আপ থাকতো আইনিভাবেই, তাহলে এটা ছিল ঠিক। বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে ভূমিকা পালনেরও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের প্রতিটি জেলার সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ লালমনিরহাটে। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী আরিফুল ইসলাম। দেশের প্রতিটি জেলার সাধারণ মানুষের সমস্যা সমাধানের চ্যালেঞ্জ কি সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আর সারাদিন আছি আমি লালমনিরহাট। সেখান থেকে পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে ভুট্টা চাষ বা ভুট্টা হচ্ছে লালমনিরহাটের একটি ব্র্যান্ড। সেই প্রেক্ষিতে পাশাপাশি তিস্তা নদীর বিষয়ও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে যে জর্জরিত জনজীবন বা নাগরিক সুবিধা কতটুকু পাচ্ছেন বা ভুট্টা চাষের আবাদি ফসলগুলো কি অবস্থা আছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এই তিস্তা চর অঞ্চলের যে বসবাস করা সাধারণ মানুষ, তারা আমার সঙ্গে যুক্ত আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসে আপনারা যুক্ত আছেন বলে। শুরুতে আপনার কাছে একটু জানিয়ে রাখতে চাই বা জানতে চাই যে ভুট্টা চাষে যেহেতু একটি বিপ্লব বলা যায়, লালমনিরহাটের একটি ব্র্যান্ড বহন করে, তো সেক্ষেত্রে এই চাষাবাদে আপনাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা এই সমস্যা উত্তরণের কোনো সমাধান আপনারা পেয়েছেন কিনা? সমস্যা তো অবশ্যই আছে। সেটা হচ্ছে আমাদের এই চরাঞ্চলে ব্যাপকভাবে ভুট্টার চাষাবাদ হয়, কিন্তু আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। এখানে বাইরের ঢাকার পার্টি যারা আছে তারা এখানে এসে ভুট্টা ক্রয় করে ঠিকই, কিন্তু আমাদের এখানে শিল্প কারখানা গড়ে না ওঠার কারণেই আসলে আমরা ভুট্টার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। এখানে প্রসেসিং করা যাচ্ছে না ভুট্টা। এখানে ভুট্টার যে প্রসেসিং ফিড কোম্পানিগুলো যে আছে, আপনার বিভিন্ন যে পোল্ট্রি ফার্মের যে আপনার যে ফিডের যে কোম্পানিগুলো, এগুলো এখানে না থাকার কারণে আমরা আসলে মূলত ন্যায্য মূল্যটা থেকে বঞ্চিত। আরেকটি বিষয় একটু জানার কথা, যে সেটা হচ্ছে তিস্তা এক ব্যারেজ হয়েছে, সেই ব্যারেজ থেকে পানি সেচের সংকট রয়েছে, যার কারণে আপনারা চাষাবাদ করতে সমস্যা পোহাতে হচ্ছে। বিষয়টা কেমন? জি, আমাদের তিস্তা নদী এই নদীটা মূলত ছিল 1 কিলোমিটারের মধ্যে, কিন্তু নদীটা এখন হয়ে গেছে প্রায় 15 কিলোমিটারের মধ্যে, যার কারণে ব্যাপক জমি হাজার হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। আর একটা বিষয় হলো যে আমাদের যে সেচ প্রকল্প রয়েছে, এই সেচ প্রকল্পের যে সুবিধা, যখন পানিটা প্রয়োজন আমাদের, আমরা কিন্তু তখন পানিটা পাই না মূলত। আবার যখন পানিটার প্রয়োজন হয় না, তখন কিন্তু পানিটা আবার বেশি করে আমাদের কাছে আসে। ব্যারেজ দিয়ে কোনো আসলে লাভ, তিস্তা ব্যারেজ দিয়ে আপাতত আমাদের কোনো উপকার হচ্ছে না বা আমাদের কোনো উপকারে আসতেছে না। শেষ প্রশ্ন ছোট করে উত্তর দিবেন যে সেক্ষেত্রে আর কি সমস্যা পোহাতে হচ্ছে এই এলাকায়? জি, যে আমরা
চরাঞ্চলে যে ভুট্টা চাষ করি, এই চাষ করার পর যে আবারটা আমরা যে বাড়িতে নিয়ে যাব, রাস্তাঘাটের একদম অবস্থা খুবই নাজেহাল, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে রাস্তাটা এই কারণে নাজেহাল হয়ে যায়, চরাঞ্চলে নানা ধরনের যে বালু কাটা গাড়ি, এখানে বালুর বিজনেস করা হয়। এখানে মূলত কথা হচ্ছে যদি আমরা এখানে বালু কাটার বন্ধ করতে পারি, তাহলে আমাদের রাস্তা ভালো থাকতেছে, আবাদি জমি আমাদের বাঁচতেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। তবে এখানে যারাই আমার সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু একেবারেই সকল প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এসব চরাঞ্চলের মানুষ। তাই পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে নীতি নির্ধারকদের নিয়ে প্রশ্ন আলাপ, এবং কি এই যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানে তারা কি চাচ্ছেন বা কি পদক্ষেপ নিচ্ছেন। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট চলাকালে হার্ট অ্যাটাকে মারা গেছেন বিসিবির সিকিউরিটি কোঅর্ডিনেটর মোহাম্মদ ইকরাম চৌধুরী। সকালে স্টেডিয়ামে দায়িত্বরত অবস্থায় অসুস্থ বোধ করলে তাকে সিলেটে আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়, সেখানেই মারা যান তিনি। এ ঘটনায় শোক প্রকাশ করেছে বিসিবি। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীদের ব্যানারে মানববন্ধন হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচিতে বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের পুনর্গঠন এবং বিতর্কিত প্রস্তাব বাতিলের দাবি জানান। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও আগামী 25 এপ্রিলের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস সড়কে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন আঞ্চলিক কমিটির আয়োজনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলকে বরখাস্তের ইচ্ছে নেই, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সুদের হার কমাতে পাওয়েলের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।